আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমরা সম্ভবত আমাদের যে সমুদ্র উপকূল বঙ্গোপসাগর এটি নিয়ে একটা ঝামেলায় পড়তে যাচ্ছি। বঙ্গোপসাগরের সঙ্গে ভারত মহাসাগরে যে সংযোগ রয়েছে, সেই সংযোগ স্থলে পৃথিবীর বড় বড় যে পরাশক্তিগুলো রয়েছে সেটা যার যার অবস্থান তারা ভারত মহাসাগরে করে রেখেছে। তো এই যে ভারত মহাসাগরে ব্রিটিশ নেভি, রয়্যাল নেভি, আমেরিকান নেভি বা আমেরিকান তো নেভি না, আমেরিকান মেরিন বলা হয়, আমেরিকান মেরিন। তো ওরা নেভাল ফোর্সটাকে 3D যেটাকে ব্যবহার করা হয় সেটাকে মেরিন বলা হয়, জলস্থল অন্তরিক্ষে। তো সেটা তারা করছে এবং তাদের সেখানে সেই বেশ কয়েকটি পোতাশ্রয় আছে ভারত মহাসাগরে। এদিকে চীন সেই ভারত মহাসাগরের কাছাকাছি, ভারত মহাসাগরের ভেতরে, তার বাইরে উত্তর চীন সাগর, দক্ষিণ চীন সাগর এবং মালাক্কা প্রণালী, মানে ইন্দোনেশিয়ার সাথে যে স্পাইসি রুট যেটাকে বলা হয়, স্পাইস রুট, মালাক্কা প্রণালী, এটা কিন্তু হরমুজ প্রণালীর মতে খুবই গুরুত্বপূর্ণ, ভীষণ রকম। এই মালাক্কা প্রণালীর উপরে চীন তার একছত্র আধিপত্য বিস্তার করে আছে। আর এই আধিপত্যটিকে চ্যালেঞ্জ জানিয়ে মালাক্কা প্রণালীতে ভারত তার উপস্থিতি নিশ্চিত করার জন্য সাম্প্রতিক সময়ে মিস্টার নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী, তিনি ইন্দোনেশিয়া সফর করেছেন। তো তার সেই সফরের যে দৃশ্য এটা দেখছিলাম এবং সেখানে ইন্দোনেশিয়ার যিনি বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন তিনি যেভাবে ভারতের প্রধানমন্ত্রীকে ইন্দোনেশিয়াতে সংবর্ধনা দিলেন, যেভাবে ভারতীয়রা সেখানে ঐক্যবদ্ধ হয়ে বিরাট একটা স্টেডিয়ামে, ইন্ডোর স্টেডিয়ামে নরেন্দ্র মোদী সাহেব বসে এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে কথা বলতে দিলেন এবং সেখানে তিনি যে কথাগুলো বললেন 1, 2, 3 করে আমি বলছি। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বললেন যে আমি এই অনুষ্ঠানে আসার আগে প্র্যাকটিক্যালি আমি আমার ডিএনএটা টেস্ট করিয়েছি এবং সেই ডিএনএ টেস্ট করিয়ে আমি দেখলাম যে আমার এই ডিএনএর মধ্যে ভারতের ডিএনএ আছে, আমার রুট পূর্বপুরুষরা ভারতে ছিল। আর তো ভারতীয়রা তালি দিয়ে তারপরে বললো যে এটা একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা, কিন্তু আমি এখানে এসে আমি প্রমাণ পেলাম যে আমি আসলেই ভারতীয় এবং আমাদের মন্ত্রীরাও ভারতীয়। এটা আমি কিভাবে বুঝলাম, উনি খুব জোক করে বলছিলেন, সেটা এখানে যখন ইন্ডিয়ান মিউজিকগুলো হচ্ছিল তখন আমার শরীরটা নাচতেছিল, মাই বডি ওয়াজ ডান্সিং, আমার নিজের অজান্তে। তো নিজের অজান্তে যখন বডি নাচছিল তখন আমি ধরে নিলাম যে আমার এই যে ভারতীয় ডিএনএ, সেই ডিএনএ ওই ভারতীয় মিউজিক শুনে সে তার আমার অজান্তে কমান্ডের বাইরে আমার বডিকে নাচাচ্ছিল। আর আমি যখন নাচছিলাম তখন আমার মন্ত্রী যারা বসে আছেন তারাও নাচছিল এবং গাইছিল। তো আমার মনে হচ্ছে তাদের ডিএনও ভারতীয় এবং নরেন্দ্র মোদী শুধু এই কথা বারবার শুনছেন আর বারবার 2 হাত কপালে তুলে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে স্বাগত জানাচ্ছিলেন বা কৃতজ্ঞতা প্রকাশ করছিলেন। অন্যদিকে মিস্টার নরেন্দ্র মোদী যখন যাচ্ছিলেন তিনি একটা ছবি তার যে এক্স হ্যান্ডেলে তিনি সেটা দিয়েছেন, সেখানে দেখা গেল যে তাকে রিসিভ করার জন্য ইন্দোনেশিয়ার যে ওয়ার প্লেনগুলো রয়েছে, জঙ্গি বিমানগুলো রয়েছে, ব্যাপকভাবে তাকে এই সংবর্ধনা দিয়ে, গার্ড অব অনার দিয়ে, আকাশ থেকে গার্ড অব অনার দিয়ে নরেন্দ্র মোদীকে সেখানে আহ্বান তারা জানালো। এবং আপনারা জানেন যে ইন্দোনেশিয়ার যে জাতীয় প্রতীক গারুদা, এই গারুদা প্রতীকটি মূলত হিন্দুদের একটা দেবতা এবং ওখানে বহু সংখ্যক হিন্দু ধর্মাবলম্বী ইন্দোনেশিয়াতে আছে। তো এখন এই যে নরেন্দ্র মোদীর যে ইন্দোনেশিয়া সফর এবং এখানে যেভাবে ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ এবং ইন্দোনেশিয়া বললো যে আমরা, প্রেসিডেন্ট বললেন যে ভারত এবং ইন্দোনেশিয়া দেশ শুধুমাত্র বৃহত্তম, একে তো তারা বৃহত্তম মুসলিম দেশ আর গণতান্ত্রিক দেশ হিসেবে মানে 4র্থ বৃহত্তম দেশ, 4th লার্জেস্ট কান্ট্রি, আর বিশ্বের 1 নম্বর গণতান্ত্রিক দেশ হলো ভারত। মানে জনসংখ্যার দিক থেকে 1.4 বিলিয়ন, মানে 140 কোটি মানুষ সেখানে আছে।
এবং এই যে 140 কোটি মানুষের সঙ্গে ইন্দোনেশিয়ার যে জনসংখ্যা একীভূত করে তারা মূলত এই মুহূর্তে যে প্যাক্ট করতে চাচ্ছে, সেই প্যাক্টটি হলো সেই মালাক্কা প্রণালীকে আমেরিকা মুক্ত রাখার জন্য, মালাক্কা প্রণালীকে চীন মুক্ত রাখার জন্য, এবং মালাক্কাতে যেন হরমুজের মতো ঘটনা না ঘটে। ফলে আপনি দেখুন প্রতিটি রাষ্ট্রই কিন্তু যার যার সেই সমুদ্রপথ, পোতাশ্রয় এগুলো সামাল দেওয়ার জন্য কাজ করছে। আর অন্যদিকে আমরা বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর নিয়ে আমাদের মস্তিষ্কে কিছু ঢুকছে না। এদিকে আমাদের যে সীমান্তে যে নদীগুলো আছে, যেমন ভারতের সাথে আছে ফেনী নদী, তারপর নাফ নদী আছে টেকনাফে মায়ানমারের সাথে। এখন এই যে ফেনী নদী এবং নাফ নদীর যে অংশটুকু ভারতের সাথে, আবার ওদিকে মিয়ানমারের সাথে, এর পুরোটাই কর্তৃত্ব করছে ভারত, আর অন্যদিকে কর্তৃত্ব করছে মায়ানমার। আমাদের নেভাল ফোর্স আছে, সবকিছু আছে, আমরা মাঝে মধ্যে সেখানে টহল দিচ্ছি, কিন্তু ওরা আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছে, লোকজনকে ধরে নিয়ে যাচ্ছে এবং একটা যুদ্ধাবস্থা তারা চালাচ্ছে, কিন্তু আমরা কিছুই করতে পারছি না। তো যেখানে দুটো নদীকে ঠিক করতে পারছি না, সেখানে বঙ্গোপসাগর নিয়ে তো কল্পনাই করা যায় না। এখন বঙ্গোপসাগরে পাকিস্তান এখানে সাবমেরিন পাঠাবে, আমেরিকা এখানে পুরো বঙ্গোপসাগরের উপর কর্তৃত্ব নেওয়ার জন্য, এবং এখানে মহীসোপান হিসেবে আমাদের বাংলাদেশের ভূমি এবং সেন্ট মার্টিন, টেকনাফ, উখিয়া এই অঞ্চলকে তারা টার্গেট করে এর যে মোহনায় যে আপনার মায়ানমারের যে অংশটুকু রয়েছে রাখাইন রাজ্য, সেটাকে টার্গেট করে আমেরিকা সর্বশক্তি নিয়োগ করছে এই বে অফ বেঙ্গল কেন্দ্রিক। তাদের টোটাল মেরিন ফোর্সগুলো তারা এখানে নিতে চাচ্ছে, আর এটা চীন করতে দেবে না, এবং চীন সেটা করতে দেবে না। এজন্য বঙ্গোপসাগরের মোহনায় চট্টগ্রাম বন্দর বললে, যে চট্টগ্রাম বন্দরের বলে অনেকে সেখানে আমেরিকা রাজি হবে না। এই জন্য মংলা বন্দরকে কেন্দ্র করে সেখানে মংলা বন্দর উন্নয়নের জন্য চীন সেখানে প্রজেক্ট করতে চাচ্ছে। ফলে বোঝার চেষ্টা করুন যে আমাদের এই বঙ্গোপসাগর এই মুহূর্তে কিভাবে যুদ্ধের অধিক্ষেত্র বা যুদ্ধের দামামা বাজার মতো একটা অবস্থা বা পরিস্থিতি তৈরি হয়েছে। আবার আপনি যদি চিন্তা করেন যে এই বঙ্গোপসাগরকে কেন্দ্র করে যদি পরা শক্তিগুলো আমাদেরকে টানে, তারা নিজেরা কিন্তু যুদ্ধ করবে না। চীন কখনো আমেরিকার সাথে যুদ্ধ করবে না, পাকিস্তান কখনো ভারতের সাথে যুদ্ধ করবে না বঙ্গোপসাগর নিয়ে, কিন্তু এখানে কি করবে, গরিবের ভাউজ হিসেবে আমাদেরকে টেনে যে কোনো একটা পক্ষে ত্যাগ করে দিয়ে একজনের শত্রু বানাবে আর একজনের মিত্র বানাবে। এবং এই যে টানাটানি, এই যে রশি টানাটানি, সেই রশি টানাটানির মধ্যে আমরা যদি পড়ি আমাদের কোমর ছিঁড়ে যাবে, দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু এগুলো মোকাবেলা করার জন্য আমাদের কোনো রকম প্রস্তুতি নেই। গেল বঙ্গোপসাগর। এরপরে যেটা শুরুতে বলছিলাম, নাফ নদী, টেকনাফের নাফ নদী। এই নাফ নদীর উপকূলে বঙ্গোপসাগর এর যে অংশ পাড়ি দেয় সেন্ট মার্টিন, পুরো এলাকাটা আমাদের জন্য আসলে এখন বিরাট একটা ঝামেলার বিষয় হয়ে গেছে। শুধু তাই নয়, কক্সবাজার, পুরো কক্সবাজার জেলা, বান্দরবন, খাগড়াছড়ি, এটি আমাদের জন্য এখন একটা গলার কাঁটায় হয়ে গেছে। এবং এখানে আমাদের সেনাবাহিনী, আমাদের বিজিবি, আমাদের পুলিশ, আমাদের সরকারি কর্মকর্তা এবং ওখানে যারা বসবাস করছেন, বাংলাদেশ রাষ্ট্রের প্রতি আনুগত্য যারা দেখাচ্ছেন, পাহাড়ি এবং বাঙালি, সবাই এখন চতুর্মুখী চক্রান্তের মধ্যে পড়েছেন। ওই পাহাড়কে কেন্দ্র করে, ওই এলাকাকে কেন্দ্র করে সেই বিভিন্ন মিলিটেন্ট গ্রুপ, এটা রোহিঙ্গাদের মিলিটেন্ট গ্রুপ হতে পারে, কুকিসিনদের মিলিটারি গ্রুপ হতে পারে, শান্তি বাহিনী হতে পারে, পাহাড়ি হতে পারে, অন্ততপক্ষে 20 থেকে 25টি সশস্ত্র গ্রুপ এই পুরো পাহাড়ি এলাকাকে তারা টার্গেট করে তারা যে তাণ্ডব চালাচ্ছে, তাতে করে ওই এলাকার মানুষের জীবন তছনছ হয়ে গেছে। এবং ওখানে যারা সরকারি কর্মকর্তা আছেন, এমনকি মিলিটারি পার্সোনাল আছেন, তারা কেউ কিন্তু স্বস্তিতে নেই। অথচ ওই পুরো এলাকাটি আমাদের জন্য আসলে আল্লাহ রাব্বুল আলামিন ভূস্বর্গ হিসেবে দান করেছেন, কিন্তু আমরা এই জিনিসগুলো সামাল দিতে পারছি না। এরপর আসেন ভারতের প্রায় 4000 কিলোমিটার সীমান্ত।
এর বেশিরভাগ অঞ্চল ভারত ইতিমধ্যে কাটা তারের বেড়া নির্মাণ করেছে। আর যে সকল অঞ্চল 300 বা 400 কিলোমিটারের মতো জায়গা এখনো কাটা তারের বেড়া তৈরি হয়নি, কিন্তু এই এলাকা দিয়ে প্রতি মুহূর্তে ভারত বাংলাদেশে পুশিং করার জন্য যে চাপের মধ্যে রেখেছে আমাদের নেভিকে, আমাদের বিজিবিকে, পুলিশকে এবং সীমান্তে বসবাসকারী সাধারণ জনগণকে। একদিন দেখলাম যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তো সেই বৃষ্টির মধ্যে মানে বুক পরিমাণ পানি, সেই পানির মধ্যে অস্ত্র নিয়ে বিজিবির যারা লোকজন তারা সীমান্ত পাহারা দিচ্ছে। এই নির্মম দৃশ্য, এই মানসিক চাপ নিয়ে একটা যুদ্ধ অবস্থা নিয়ে আপনি বেশি দিন আসলে এগোতে পারবেন না। সেই কাজগুলি কিন্তু এখন হচ্ছে। আর এগুলোর যে কূটনৈতিক সমাধান, ডিপ্লোম্যাটিক সলিউশন আমরা করতে পারছি না। এগুলোর মিলিটারি সলিউশন আমাদের জন্য একেবারে অসম্ভব। আর এই মুহূর্তে যেটি সম্ভব সেটা হলো জাতীয় ঐক্য। সেই ঐক্যের জায়গাগুলো রীতিমতো বড় বড় ফাটল তৈরি হচ্ছে। আর অন্যদিকে আমরা কি করছি, এলোমেলো ভাবে মানে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মানুষ যেভাবে দিক বিদিক ছুটাফেরা করছে, আমরা এখন অর্থের জন্য, বিদেশি বন্ধুর খোঁজে, পররাষ্ট্র নীতি ঠিক করার জন্য, এক্সিস্টিং প্রবলেমগুলো, নানা প্রবলেম এগুলো দূর করার জন্য পাগলের মতো ছুটছি। আর ছুটতে গিয়ে আমাদের যে শেষ সম্বল, শেষ বুদ্ধিটুকু, শেষ যে শারীরিক শক্তি, মানসিক শক্তি আমরা নষ্ট করে ফেলছি। আর এ সমস্ত কারণে পুরো দেশ এবং জাতি একটা নিদারুণ অনিশ্চয়তা, নিদারুণ অস্থিরতা এবং একটা কষ্ট এবং দুর্ভোগ দুর্দশার মধ্যে আমরা ধেয়ে চলছি, এগিয়ে চলছি অনিশ্চিত যাত্রাপথে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।